স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারে রাজশাহীতে তারেক রহমান, ঢাকায় প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির। আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ল, দেওয়া যাবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশে ফিরেছে সাফ জয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেবে বাফুফে। এবারে বিস্তারিত। একটি মহল 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রাজশাহীতে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল ও নদী খনন, পদ্মা ব্যারাজ তৈরি এবং বরেন্দ্র অঞ্চলে কৃষি শিল্প গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ 22 বছর পর রাজশাহী সফরে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজশাহী বিমানবন্দরে পৌঁছন তিনি। বিএনপির চেয়ারম্যান প্রথমে সস্ত্রীক নগরের হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত ও মোনাজাত করেন। পরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন। তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন। তিনি মঞ্চে উঠতেই এই জনপদের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে এ সময় উত্তরাঞ্চলের 13 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট চান বিএনপির এই কাণ্ডারি। এদেরকে দেখে রাখা আর এদের বক্তব্যে তারেক রহমান দেশের গণতন্ত্র সুসংহত রাখতে সবাইকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির চেয়ারম্যান। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন এই নেতা। পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়া দেশ গড়েছেন। উত্তরবঙ্গের সন্তান হিসেবে তারেক রহমানের প্রতি এই অঞ্চলের মানুষের বাড়তি আবেগ ও ভালোবাসার প্রকাশ রয়েছে। তাই তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ গঠনে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই অঞ্চলের মানুষের ভোট প্রত্যাশা করছেন তারেক রহমান। একই সঙ্গে রাজশাহীর এই জনসভায় বিএনপির এই কাণ্ডারি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, রাজশাহী। নির্বাচনী প্রচারে ফের চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হলেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, অসাধু চক্র এবং চাঁদাবাজদের কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, যার পরিণতি ভোগ করতে হয় জনগণকে। তিনি এর বিরুদ্ধে সারা দেশের ব্যবসায়ীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে তখন 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ।
শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এই অবস্থা চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকবে না এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এখনই সরকার ও নির্বাচন কমিশনকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। শেরপুরে বুধবারের সহিংসতায় জামায়াতে ইসলামীর এক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে থাকাকালে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুতে এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিগত বছরগুলোর চেয়ে এ বছর এখনও নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত 4 জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো। রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সহিংসতা রয়েছে বলেও দাবি করেন তিনি। শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডের ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এই ইলেকশন শিডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন, অবশ্য ইলেকশনের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। বাট আপনি 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো, তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি। এ প্রজ্ঞাপনের সুবাদে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবেন। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 2 দফায় 1 মাস করে বাড়ানো হয়েছিল। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেয়। এর আগে গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমোরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দেন। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বে সমঝোতা স্মারক হয়। ওই চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন। আন্তর্জাতিক, গত কয়েকদিন ধরে স্মরণকালের ভয়াবহ তুষার ঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 42 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে তীব্র শীতে 8 জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং 10 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আরকানসাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 1300 মাইল এলাকায় 1 ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। কোথাও কোথাও বরফের স্তর পৌঁছেছে 20 ইঞ্চি পর্যন্ত। প্রবল শীতের কারণে অনেক এলাকায় তাপমাত্রা নেমে গেছে -31 ডিগ্রি সেলসিয়াসে।
গাজা উপত্যকার শাসনভার একটি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তর করতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে কয়েকদিনের মধ্যেই রাফা সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার শর্ত দিয়েছে তারা। বুধবার বার্তা সংস্থা এএফপিকে এমনটি জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম। সাক্ষাৎকারে তিনি বলেন, গাজার শাসনভার হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো গাজা জুড়ে সব খাতের দায়িত্ব টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে প্রয়োজনীয় কমিটিগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। হামাসের দাবি, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব শর্ত তারা পূরণ করেছে। এবার দ্বিতীয় ধাপেও অগ্রসর হতে প্রস্তুত তারা। খেলার খবর। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দল কিছুক্ষণ আগে ঢাকায় অবতরণ করেছে। তাদেরকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে। 7 দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশের নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন এই টুর্নামেন্টে গোল করেন 13টি। তার নেতৃত্বেই বাংলাদেশ টানা 2বার সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে। 2018 সালে ফুটসালে বাংলাদেশের মেয়েদের পথ চলা শুরু হয়। সে বছর কোচ গোলাম রব্বানীর অধীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশের নারী ফুটসাল দল। এরপর দীর্ঘ 6 বছর কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন শুরু করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প 2026। 2 শতাধিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার এই ট্রায়াল ক্যাম্পে অংশ নিয়েছেন। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল হয়ে ঢাকা বিভাগের ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটাররা এই ট্রায়াল ক্যাম্পে অংশগ্রহণ করেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে শক্তিশালী দল গঠন ও ক্রিকেটের মাধ্যমে আত্মবিশ্বাস সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করাই ছিল এই ট্রায়ালের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং চেয়ারম্যান মোহাম্মদ জুলফিকার আলী খান, মেম্বার সেক্রেটারি সানোয়ার হোসেন সহ ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সকল সদস্য ও জাতীয় দলের কোচ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনী প্রচারে রাজশাহীতে তারেক রহমান, ঢাকায় প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির। আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ল, দেওয়া যাবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশে ফিরেছে সাফ জয়ী নারী ফুটসাল দল, ছাদ খোলা বাসে তাদের সংবর্ধনা দেবে বাফুফে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।